ইসলামপুর মডেল স্কুলে নতুন এক টিচার আসে, যার নাম রূপা। রূপা ম্যাডাম ছিল ভীষণ রাগী। সে অন্য স্কুল থেকে বদলি হয়ে ইসলামপুর চলে এসেছে। গুড মর্নিং স্টুডেন্ট, আমি হচ্ছি রূপা, তোমাদের নতুন টিচার। আজ থেকে আমি তোমাদের ক্লাস নেব। আর তার আগে সবাই একটা কথা কান খুলে শুনে রাখো, আমি কিন্তু দুষ্টুমি করা একদম পছন্দ করি না। আমার ক্লাসে যেন কোনো হট্টগোল না হয়, বুঝেছো? সব সময় সাইলেন্ট থাকবে আর ঠিক মতো হোমওয়ার্ক করে নিয়ে আসবে। যাই হোক, এবারে তোমরা এক এক করে নিজেদের পরিচয় দাও। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার নাম জান্নাতুল। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার নাম মিলি। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার নাম সাইম। যাক, তোমাদের সবার নামগুলো খুব সুন্দর। সবাই এবার ক্লাসে মন দাও। আমি ক্লাস শেষে তোমাদের হোমওয়ার্ক দেব। কালকে সবাই হোমওয়ার্ক করে নিয়ে আসবে, বুঝেছো? কেউ যদি হোমওয়ার্ক না নিয়ে আসো তাহলে কিন্তু কঠিন শাস্তি পাবে। এই বলে রূপা সেখান থেকে চলে যায়। তারপর ক্লাস শেষে সবাই একসাথে বাড়ি যেতে থাকে আর গল্প করতে থাকে। নতুন ম্যাডামের ব্যবহারটা আমার কাছে ভালো লাগলো না। ম্যাডামটা খুব রাগী। আমাদের সাবিহা ম্যাডামই খুব ভালো ছিল রে। আমি তো ম্যাডামকে অনেক মিস করছি। হ্যাঁ রে মিলি, তুই একদম ঠিক কথা বলেছিস। এই নতুন ম্যাডামকে আমার একদমই ভালো লাগছে না। প্রথম দিন থেকে কেমন যেন ব্যবহার করছে, অথচ সাবিহা ম্যাডাম আমাদের কত আদর করে লেখাপড়া করাতো। তোরা এভাবে কেন কথা বলছিস বলতো? এই ম্যাডামটা নিশ্চয়ই অনেক ভালো। হয়তোবা উনি একটু বেশি রাগী, কিন্তু তার মনটা অনেক ভালো। আমার মা সবসময় বলে যে মানুষগুলো খুব রাগী হয় তাদের মনটা খুব ভালো হয়। নতুন ম্যাডামও নিশ্চয়ই খুবই ভালো হবে, বুঝেছিস? শুধু শুধু অন্যের পেছনে কিবোধ করিস না তো। চল চল, তাড়াতাড়ি বাড়িতে যাই। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরদিন, বাচ্চারা তোমরা সবাই হোমওয়ার্ক করে এনেছো তো? ম্যাডামের এমন কথা শুনে ক্লাসের সবাই চুপচাপ হয়ে থাকে আর কেউ কোনো কথাই বলে না। কি ব্যাপার, কেউ কোনো কথা বলছো না কেন? তার মানে তোমরা কেউ হোমওয়ার্ক করে নিয়ে আসোনি? আসলে ম্যাডাম, আমাদের কারোরই হোমওয়ার্ক করতে মনে ছিল না, তাই আমরা এখন বসে বসে করছিলাম। সরি ম্যাডাম, কাল থেকে এমন ভুল আর হবে না। তোমাদের আমি বারবার করে বলেছিলাম আমার ক্লাসে কোনো অনিয়ম চলবে না, তবুও তোমরা আমার কথা শুনলে না কেন? আমি বুঝে গেছি তোমাদের আগের ম্যাডাম আদর করতে করতে তোমাদের মাথায় তুলে রেখেছে, কিন্তু আমি একদমই তার বিপরীত। তোমরা যে ভুল করেছো তার জন্য তো তোমাদের শাস্তি পেতে হবে। তখন প্রচন্ড শীতে বাহিরে বরফের বৃষ্টি হচ্ছিল। রূপা সেখান থেকে কয়েক টুকরো বরফ এনে সবার হাতে দেয় আর বলে, শোনো তোমরা, যতক্ষণ আমার ক্লাস থাকবে সবাই হাতে বরফ নিয়ে দাঁড়িয়ে থাকবে। যদি কেউ একবার বরফ ফেলে দিয়েছো তো তাহলে তাকে বৃষ্টির ঠান্ডা পানির মধ্যে কান ধরে দাঁড় করিয়ে রাখবো, বুঝেছো? আর এসব কথা যদি ভুলে কেউ তোমরা তোমাদের বাড়িতে বলেছো না, তারপরের দিন মজা বুঝবে, এই বলে দিলাম। ম্যাডাম, আমাদের ভুল হয়ে গেছে ম্যাডাম, আমরা এরকম ভুল আর করব না। দয়া করে এবারের মতো আমাদের ক্ষমা করে দিন। হ্যাঁ ম্যাডাম, আমাদের সত্যি ভুল হয়ে গেছে। আমরা সবাই কাল থেকে হোমওয়ার্ক করে নিয়ে আসবো, ইনশাআল্লাহ আর ভুল হবে না। কিন্তু ম্যাডাম কারো কোনো কথাই শোনে না। বাচ্চাদের শাস্তি দিয়ে সে ক্লাস করাতে থাকে। ক্লাস শেষে ম্যাডাম চলে যায় আর সবাই হাফ ছেড়ে বাঁচে, আর সাথে সাথে তারা সবাই বরফ ফেলে দেয়। এই শীতের দিনে কি বরফ হাত নিয়ে থাকা যায়? আমার হাতটা একদম জমে গেছে। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে নতুন ম্যাডাম এরকম হবে। আমার ইচ্ছে করছে এক্ষুনি কোথাও গিয়ে আগুন পোহাই। ঠান্ডায় হাতটা একদম আমার জমে গেছে। আমি বাবা কাল থেকে আর স্কুলে আসবো না। স্কুল ছুটি হতেই সবাই নিজেদের বাড়িতে চলে যায়। এই ঠান্ডার মধ্যে সবাই নিজেদের হাতে বরফ রাখায় অসুস্থ হয়ে পড়ে। আম্মু, আমার শরীরটা একদম ভালো নেই, খুব ঠান্ডা লেগেছে আর জ্বরও চলে এসেছে। আমি কাল থেকে স্কুলে যাব না। সকালেই তো সুস্থ ছিলে, এইটুকু সময়ের মধ্যে অসুস্থ হয়ে গেলে বাবা। যাই হোক, তোমার বাবাকে বলবো ঔষধ নিয়ে আসতে, কেমন? কিন্তু এখন স্কুল মিস করা যাবে না বাবা, সামনে তোমার ফাইনাল এক্সাম। এই বলে সাইমের মা সেখান থেকে চলে যায়। সে মনে করে সাইম হয়তো পড়াশোনায় ফাঁকি দিচ্ছে, তাই স্কুলে যেতে চাচ্ছে না। পরের দিন, সবাই হোমওয়ার্কের খাতা জমা দিয়েছো? যাক, ভালোই হয়েছে। আমি সবার খাতাগুলো চেক করে দেখবো। কেউ যদি ভুল হোমওয়ার্ক করেছো তো তাহলে তার অবস্থা কি হবে তা তোমরা পরেই বুঝতে পারবে। এ কি, এত সুন্দর খাবারের গ্রান আসছে কোত্থেকে? মনে হচ্ছে কেউ টিফিনে গাজরের হালুয়া নিয়ে এসেছো। জি ম্যাডাম, আমি নিয়ে এসেছি। আপনি গাজরের হালুয়া খাবেন? নিশ্চয়ই খাবো, আমাকে এক্ষুনি দাও। যে যে ভালো টিফিন নিয়ে এসেছে তার হোমওয়ার্ক খারাপ হলেও তাকে আমি শাস্তি দেব না। আর যার টিফিন আমার পছন্দ হবে না তাকে আমি বাইরে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। এই বলে রূপা ম্যাডাম জান্নাতুলের কাছ থেকে গাজরের হালুয়া নিয়ে খায় আর সাইমের কাছ থেকে নুডলস খায়।
এদিকে মিলি টিফিনে আলু ভাজি আর রুটি নিয়ে এসেছে, যা রূপার একদমই পছন্দ হয়নি। তাই রূপা মিলিকে ঠান্ডার মধ্যে বাহিরে কান ধরে দাঁড় করিয়ে রাখে। এরপর ক্লাস শেষ করে তারা সেখান থেকে চলে যায়। রূপা ম্যাডাম চলে যাওয়াতে বাচ্চাদের দেহে যেন প্রাণ ফিরে আসে। রূপা ম্যাডাম যে বাচ্চাদের উপর এরকম অত্যাচার করত সেটা কেউই জানতো না, আর বাচ্চারাও তাদের গার্জিয়ানদের বলতো না, এমনকি হেড স্যারও তা জানতো না। আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে তারা দুজনই সমান অপরাধী। তুই একদম ঠিক কথা বলেছিস সাইম। এভাবে চলতে থাকলে তো আমরা লেখাপড়ায় মন দিতে পারবো না। আমার মনে হয় নতুন ম্যাডামের মাথার একটা তার ছেঁড়া আছে, জানিস তো? তা না হলে কেউ এরকম ব্যবহার করতে পারে বল? কিন্তু ম্যাডাম, যে আমাদের উপর এরকম অত্যাচার করে সে কথা তো কেউ বিশ্বাস করে না। সবাই ভাববে আমরা পড়াচোর, ঠিক মতো লেখাপড়াও করি না, তাই ম্যাডাম আমাদের শাস্তি দেয়। আর তার জন্যই আমরা ম্যাডামের বিরুদ্ধে কথা বলি। জান্নাতুল ঠিকই বলেছিস, তবে চিন্তা করিস না, সত্যের জয় সবসময় হয়। আমরা ঠিকই একদিন সত্যিটা সবার সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। জুলুমকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তাই জুলুমকারীর হাত থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদের নিশ্চয়ই সাহায্য করবেন। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন ছিল শুক্রবার। সাইমদের স্কুল বন্ধ ছিল। সেদিন বিদেশ থেকে সাইমদের বাড়িতে তার মামা আসে। এই নাও বাবা সাহেব, আমি বিদেশ থেকে তোমার জন্য অনেক খুঁজে এই কলমটা নিয়ে এসেছি বাবা। সে কি মামা, লোকে বিদেশ থেকে চকলেট নিয়ে আসে, আইসক্রিম নিয়ে আসে, মজার মজার খাবার নিয়ে আসে, আর তুমি বিদেশ থেকে আমার জন্য একটা কলম নিয়ে এলে? এই কলম তো কালু আঙ্কেলের দোকানেও পাওয়া যায়। এটা আবার কষ্ট করে বিদেশ থেকে আনতে গেলে কেন মামা? এই কলম আমার চাই না। আরে ভাগ্নে, তুমি রাগ করছো কেন? এটা কোনো সাধারণ কলম নয়। এই কলম দিয়ে তুমি লিখতেও পারবে, আবার এই কলমের ভিতরে লুকিয়ে থাকা ক্যামেরা দিয়ে ক্লাসটা রেকর্ডও করতে পারবে, বুঝেছো? মামার কাছ থেকে এরকম কলম উপহার পেয়ে সাইম ভীষণ খুশি হয়ে যায়। আর এই কলমটি পেয়ে সাইমের মাথায় একটা বুদ্ধিও চলে আসে। পরের দিন স্কুলে গিয়ে সাইম কলমটির ক্যামেরা অন করে তার পাঞ্জাবির পকেটে রেখে দেয়। কিছুক্ষণের মধ্যেই রূপা ম্যাডামের ক্লাস শুরু হয়। আজকেও তোমার ঠিক মতো পড়া হয়নি জান্নাতুল? এত আটকে আটকে কেউ পড়া বলে নাকি? হ্যাঁ, একটা স্টুডেন্টও ঠিক মতো পড়া দিতে পারো না তোমরা। ভেবেছিলাম তুমি পারবে, এখন তো দেখছি তোমারও পড়া হয়নি। এই সামনে এসো। এরপর জান্নাতুল ম্যাডামের কাছে যায়, আর ম্যাডাম স্কুলের অফিস রুমের ফ্রিজ থেকে অনেকগুলো বরফের টুকরো নিয়ে আসে, আর জান্নাতুলকে বলে, জুতা খুলে এই বরফের উপরে দাঁড়িয়ে থাকো, তাহলে তোমার উচিত শিক্ষা হবে। ম্যাডামের কথায় জান্নাতুল ভয় পেয়ে যায় আর বরফের উপর দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে জান্নাতুল অজ্ঞান হয়ে পড়ে যায়, কারণ এই শীতের দিনে বরফের উপর দাঁড়িয়ে থাকা সাধারণ কোনো ব্যাপার নয়। সাথে সাথে হেড স্যার আর রূপা ম্যাডাম জান্নাতুলকে নিয়ে হাসপাতালে যায়। সেখানে সাইমও উপস্থিত ছিল। এসব কি করে হলো ম্যাডাম? স্যার, দেখতেই তো পাচ্ছেন শীতকাল, জান্নাতুলের হয়তোবা ঠান্ডা লাগছিল, তাই হয়তো অজ্ঞান হয়ে পড়ে গেছে। স্যার, ম্যাডাম মিথ্যা কথা বলছে। এই সব কিছু রূপা ম্যাডামের জন্যই হয়েছে। ম্যাডাম জান্নাতুলকে বরফের উপর দাঁড় করিয়ে রেখেছে। আমার কথা বিশ্বাস না হলে এই দেখুন। এই বলে সাইম একটা ফোনের সাহায্যে তার কলমের ভিডিও রেকর্ডটি তার স্যারকে দেখায়। এসব কিছু দেখার পর হেড স্যার রূপা ম্যাডামকে পুলিশে দেয়। তারপর পুলিশ তদন্ত করে জানতে পারে যে রূপা ম্যাডাম একজন মানসিক রোগী। সে ছোট বাচ্চাদের একদমই পছন্দ করে না, তাই রূপা ম্যাডামকে মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর জান্নাতুল আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। তারপর তাদের স্কুলে আবারও সাবিহা ম্যাডামকে নিয়ে আসা হয়। সাবিহা ম্যাডামকে পেয়ে তো বাচ্চারা ভীষণ খুশি হয়। তো বন্ধুরা, বুঝলে তো, আমাদের সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, আর কখনোই সত্য গোপন করা উচিত নয়। বাচ্চারা যদি আগেই তাদের গার্জিয়ানকে সব কথা খুলে বলতো, তাহলে হয়তো এসব সমস্যার সমাধান অনেক আগেই হয়ে যেত। তাই সব সময় আমরা আমাদের সমস্যার কথা বড়দের খুলে বলবো ইনশাল্লাহ। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম।